চলো আমাদের আজকে পরিবেশ রসায়নের লাস্ট ক্লাস, ঠিক আছে? আমাদের বাস্তব বেশ শেষ হয়ে গেছে গত ক্লাসে। আসো, তো আমাদের এর পরবর্তী যে টপিক বাস্তব বিষয়ের পরে সেটা হচ্ছে আমাদের অম্লক্ষার মতবাদ। এবং এই টপিকটা আমাদের প্রথম পত্রে ছিল, প্রথম পত্রের চ্যাপ্টার 4 এ রাসায়নিক পরিবর্তনের কি আয়নিক সাম্যাবস্থা অংশে এই জিনিসটা ছিল। কি এখন এটা এখন আমি দেখতে পারবো না, এটা প্রথম পত্রে ভালোভাবে পড়ানো হয়েছে। তো আমাদের অম্লক্ষারের মতবাদ ছিল কয়টা? তিনটা। একটা ছিল আমাদের আরহেনিয়াস মতবাদ, আরেকটা ছিল আমাদের ব্রনস্টেড-লাউরি মতবাদ, আরেকটা ছিল আমাদের কি লুইস কলম্বাস বুঝতে নাই। সেটা কলম আমি রাখি না, আমার লাগে না তো, নাই কলম নাই। তোমাদের এক্সট্রা কলম নাই তোমাদের কাছে? আরে কলম দরকার নিচে দেখতে দাও। এই একটা আইছে এটা এক্সট্রা কলম থাকি সবার। এই তিনটা মতবাদ, একটা ছিল আমাদের আরহেনিয়াস মতবাদ, একটা ছিল আমাদের ব্রনস্টেড-লাউরি মতবাদ, এটা আমাদের কি ছিল লুইস মতবাদ। তাহলে এই তিনটা মতবাদ কোথা থেকে পড়বো? এই যে লিখে দিয়েছি সেলফ স্টাডি ফ্রম সেলফ স্টাডি ফ্রম আয়নিক ইকুইলিব্রিয়াম স্লাইড। তাহলে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়ামের যে স্লাইডটা আছে এখান থেকে পড়বো। আসো এবার আসো এখানে দাম সেলফ স্টাডি সরি তো সেলফ স্টাডি তোমা এই লেগে রাখতে দে সেলফ স্টাডি চলো এবার সেলফ আয়নিক এটাও লেখ আয়নিক। আসো এবার আসো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড। এখানে আসো পানির বিশুদ্ধতার মানদণ্ড। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। তো আমাদের যে সারফেস ওয়াটার আছে এই সারফেস ওয়াটারে মোট হচ্ছে 6টা বিশুদ্ধতার মানদণ্ড আছে। প্রথমটা হলো আমাদের ক্ষরতা বা হার্ডনেস অফ ওয়াটার, এরপরে হচ্ছে পিএইচ, এরপরে হচ্ছে ডিও বা ডিসলভড অক্সিজেন, এরপরে হচ্ছে আমাদের বিওডি বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এরপরে আছে আমাদের সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর ফাইনালি হচ্ছে আমাদের টিডিএস বা টোটাল ডিসলভড সলিড। তো সর্বপ্রথম আমরা কোনটা বলবো? ক্ষরতা বা হার্ডনেস। এগুলো ছোটবেলায় পড়ার কথা। ক্ষর পানি, ওকে? কিসের লবণ দেখো আমাদের ক্ষরতা হচ্ছে তোমার দুই টাইপের। এই যে ক্ষরতা দুই টাইপের, একটা হচ্ছে আমাদের অস্থায়ী ক্ষরতা, আরেকটা হচ্ছে আমাদের কি স্থায়ী ক্ষরতা। আচ্ছা, তো দেখো অস্থায়ী ক্ষরতা কাকে বলে? যদি পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে, কোন লবণ? বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে, তাহলে ওই পানিকে বলা হয় অস্থায়ী ক্ষরপানি। অস্থায়ী ক্ষরপানি, অস্থায়ী ক্ষরপানি, ওকে? মানে পানির ক্ষরতাটাকে আমরা বলবো অস্থায়ী ক্ষরতা। আর স্থায়ী ক্ষরতা কোনটা? যদি পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্লোরাইড এবং কি সালফেট, ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকে, তাহলে ওই পানিকে বলা হয় স্থায়ী ক্ষরপানি। ওই পানির ক্ষরতাটাকে আমরা বলবো স্থায়ী ক্ষরতা, ওকে? এখন ক্ষরতার কারণে কি হয়? ক্ষরতার কারণে যেটা হয় যে পানিতে যখন তুমি কোনো কাপড় চোপড় ধুবা তখন সেখানে সাবানের অনেক বেশি অপচয় হয়, ঠিক আছে?
এবং সেখানে দেখা যায় যে তোমার এই যে আয়নগুলো আছে এই আয়নগুলো হচ্ছে যে দেখা যায় সাবানের উপাদানের সাথে বিক্রিয়া করে একটা অদ্রবণীয় তোমার একটা গাদ উৎপন্ন করে, ঠিক আছে, যার জন্য তোমার মানে কাপড় চোপড় ভালোভাবে কি হয় না, পরিষ্কার হয় না, ঠিক আছে। এখন পানি থেকে আমরা ক্ষরতা কিভাবে দূর করতে পারি? অস্থায়ী ক্ষরতা দূর করা খুব সহজ। তুমি জাস্ট পানিকে ফুটাইলেই হবে, পানিকে ফুটাইলে অস্থায়ী ক্ষরতা দূর হয়ে যাবে। তবে পানিকে ফুটিয়ে স্থায়ী ক্ষরতা দূর করা যাবে না। স্থায়ী ক্ষরতা দূর করার জন্য একটা বিশেষ পদ্ধতির প্রয়োজন পড়ে, তার নাম হচ্ছে কি, পারমুটিট পদ্ধতি, ঠিক আছে। এটা এমসিকিউতে আসতে পারে যে কোন পদ্ধতির মাধ্যমে পানির স্থায়ী ক্ষরতা দূর করা হয়, এটা কি পারমুটিট পদ্ধতি, ঠিক আছে। এটা লিখো, এটা এমসিকিউর জন্য কিছু না। গাদ বলে না কি? গাদ মানে একটা অদ্রবণীয় একটা পদার্থ আর কি, এটাকে বাংলা করে গাদ। সেকেন্ড টাইম বাদ দিয়ে দিছে কোথায় মেডিকেলে। কে বলছে? কে বললো? না, আন্দাজ কোথেকে হাবিজের ইনফরমেশন পাই। মেডিকেলে সেকেন্ড টাইম কোনো কাজই বাদ হবে না। একটা ব্যবসা বুঝলেই ভাই, ব্যবসা। একটা স্টুডেন্ট থেকে যদি 1000 টাকা করে আবেদন, 2000 টাকা করে আবেদন ফি নেয়, মানে 1 লাখ স্টুডেন্টের পিছনে দেখবে কত টাকা, কোটি কোটি টাকা ইনকাম। এই ব্যবসায় এত সহজে কেউ ছেড়ে দিবে? লিখছি চলো, ক্ষরতা গেল। এর পরের বিশুদ্ধতার মানদণ্ডটা হচ্ছে আমাদের কি, পিএইচ। দেখো আমাদের পানিতে যে তোমার মাছ বা অন্যান্য প্রাণী হচ্ছে, মানে জলজ প্রাণী যারা বসবাস করে, তাদের বেঁচে থাকার জন্য পানির পিএইচটা মোটামুটি 6 থেকে 8 এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। কারণ পানির পিএইচ যদি অ্যারাউন্ড 2-3 হয়, দেখো পানির পিএইচ যদি 2-3 হয়, তাহলে পানির পিএইচ কিন্তু অনেক কম, তাহলে পানিটা কিন্তু অনেক অম্লীয় প্রকৃতির একটা পানি হবে, বুঝতে পারছো? তাহলে ওই পানিতে কোনো মাছ বাঁচতে পারবে না। আবার যদি পানির পিএইচ হয়ে যায় ধরো 10-এর বেশি, ধরো 10 থেকে 14 এই রেঞ্জে, তাহলেও কি পানির প্রকৃতি হয়ে যাবে অনেক বেশি ক্ষারীয়, ওই ধরনের পানিতে কোনো জলজ মাছ বা প্রাণী বাঁচতে পারবে না। এই জন্য পানির পিএইচটা বেশি অম্লীয় হওয়া যাবে না, আবার কি বেশি ক্ষারীয় হওয়া যাবে, মানে 7-এর আশেপাশে থাকতে হবে। 6 থেকে 8 হচ্ছে আদর্শ রেঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে পিএইচ নিয়ে কথাবার্তা। এরপরে আসো আমাদের পরবর্তী মানদণ্ড, সেটা হচ্ছে কি ডিও বা ডিজলভড অক্সিজেন, বাংলাতে বলা হচ্ছে দ্রবীভূত অক্সিজেন। এটা কোন এককে মেজার করা হয়? পিপিএম এককে মেজার করা হয়। পিপিএম মানে কি, মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটার বিশুদ্ধ পানিতে যত মিলিগ্রাম পদার্থ দ্রবীভূত থাকে সেটা হচ্ছে তোমার কি পিপিএম ঘনমাত্রা। পিএস মান কত কত কারণ আছে? 6 থেকে 8। এখন দেখো তুমি জানো যে জলজ প্রাণী বা মাছের বেঁচে থাকার জন্য মাস্ট উপাদান কোনটা? কি লাগবে? অক্সিজেন লাগবে। অক্সিজেন ছাড়া কোনো মাছ বাঁচতে পারবে না। এখন ব্যাপারটা বুঝো, তুমি দেখবা অনেক পুকুর আছে যেগুলা অনেক দূষিত, পুকুরের পানি প্রচুর পরিমাণে বর্জ্য ফেলা হয় এই পুকুরটাতে, তাহলে ওই পুকুরের পানিতে কি অক্সিজেন লেভেল অনেক কম, ফলে ওই পানিতে কোনো মাছ বেঁচে থাকতে পারে না। তাহলে কোনো একটা জলাশয়ে এই জলজ প্রাণী বা মাছ বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন পানিতে অবশ্যই কি দ্রবীভূত থাকতে হবে। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ অক্সিজেনটাকে আমরা বলে থাকবো দ্রবীভূত অক্সিজেন বা ডিও। ওকে, তাহলে কোনো একটা জলাশয়ে
জলজ মাছ বা প্রাণীর বেঁচে থাকার জন্য বা জলজ উদ্ভিদের বেঁচে থাকার জন্য যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন, ওই পরিমাণ অক্সিজেন যদি পানিতে উপস্থিত থাকে তখন ওই অক্সিজেনের পরিমাণটাকে বলা হয় ডিও বা ডিজলভ অক্সিজেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই ডিও কিভাবে মেজার করা হয়? ডিও মেজার করার একটা পদ্ধতি আছে, এর নামটা আমি তোমাকে বলি। ডিও মেজারমেন্ট। এই দেখো, এই দিকে দেখো, দেখো একটা মেথড আছে, এর নাম কি? উইংক্লার আয়োডোমেট্রিক মেথড। এই মেথডটার মাধ্যমে কোনো পানির নমুনার ডিও ক্যালকুলেট করা হয়। এটার বিস্তারিত তোমার পড়তে হবে না, তুমি খালি লিখে রাখো তোমার খাতায়। এটা কিন্তু মাঝে মাঝে আসে ভর্তি পরীক্ষায়। লিখে রাখো যে উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতিতে, উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতিতে পানির নমুনা ডিও হিসাব করা হয়। উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতিতে পানির নমুনা ডিও হিসাব করা হয়। এমসিকিউ আসতে পারে, নিচের কোন পদ্ধতির সাহায্যে পানির নমুনা ডিও হিসাব করা হতো? হচ্ছে উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতি। এটার ডিটেল তোমার এখন জানার প্রয়োজন নাই। এখানে তোমার দ্বিতীয় ডিগ্রি আছে, দেখতে পাচ্ছ, এগুলোর মাধ্যমে করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস লিখো যে পানির নমুনার ডিও হিসাব করার সময়, পানির নমুনার ডিও হিসাব করার সময় প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহার করা হয়। প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহার করা হয়। প্রমাণ সোডিয়াম থায়োসালফেট যে Na2H2O3, এটা হচ্ছে তোমার সোডিয়াম থায়োসালফেট। পানির নমুনা ডিও হিসাব করার সময় প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আসো ডিও শেষ আমাদের। ডিওর পরে আমাদের কি আসবে? বিওডি বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, আচ্ছা, এটার এক্সাম্পল কি? তুমি কি করলা, ধরো তুমি হচ্ছে কর্ণফুলী নদী থেকে মনে করো তুমি একটা 1 লিটার পানির নমুনা কি করলাম, সংগ্রহ করলাম, মনে করো। ওকে, সংগ্রহ করে তুমি উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতি ব্যবহার করে তুমি পানির নমুনার প্রাথমিক ডিও ক্যালকুলেট করলা। কত পাইলা? 20 ppm, মানে কি 20 মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটার পানিতে 20 মিলিগ্রাম কি থাকবে? অক্সিজেন
দ্রবীভূত থাকবে। আচ্ছা, ভালো কথা। এখন তুমি কি করলা, এই পানির নমুনায় তুমি কিছু ব্যাকটেরিয়া অ্যাড করলা, কিছু অণুজীব তুমি অ্যাড করলা। অ্যাড করে তুমি এই ব্যাকটেরিয়া মিশ্রিত পানির বোতলটাকে 10 থেকে 15 দিন একটা ঠান্ডা স্থানে, একটা ফ্রিজের অভ্যন্তরে তুমি রেখে দিবে। বরফ হয়ে যাবে নাকি জাস্ট ঠান্ডা হবে? ঠান্ডা হবে, মানে বরফ হবে না। এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। কেন? কারণ ওখানে ব্যাকটেরিয়াগুলো কি করবে, বংশবৃদ্ধি করবে না পানিতে, বংশবৃদ্ধি করবে। এই 10-15 দিন পর তুমি কি করবা, তুমি ওই উইংলার আয়নিক পদ্ধতি ব্যবহার করে আবার পানির দিকে ক্যালকুলেট করবা, ডিও ক্যালকুলেট করবা। এবার তুমি ডিও ফাইনাল পাবা কত, 16 ppm। তাহলে বলো তো পানির অক্সিজেন লেভেল কমে গেছে না? এই 10-15 দিনে পানির অক্সিজেন লেভেল কিন্তু কমে গেছে। এর প্রশ্ন হচ্ছে পানির অক্সিজেন লেভেল কমে গেল কেন? কারণ এখানে ব্যাকটেরিয়ার অক্সিজেন নিছে। এর কারণটা হলো, এই যে তুমি নদী থেকে যে পানির নমুনাটা সংগ্রহ করছো, এই পানির নমুনায় প্রচুর পরিমাণে জৈব দূষক পদার্থ আছে। মানুষের মলমূত্র নদীর পানিতে যায়, তারপরে নদীর পানিতে আমরা কত বর্জ্য ফেলি না। ওকে, ধরো একটা গরু গোসল করাচ্ছ, তাহলে গরুর শরীর থেকে বর্জ্য যাচ্ছে, ছাগল গোসল করাচ্ছে বর্জ্য যাচ্ছে, মানুষের মলমূত্র যাচ্ছে, আরো কত ধরনের দূষক পদার্থ নদীর পানিতে মিশতেছে কিনা প্রতিনিয়ত। ওকে, এই যে মাছের শিপগুলো চলে, প্রত্যেকটা শিপের যত ওয়েস্ট আছে সব কোথায় যাচ্ছে, সমুদ্রের পানিতে। ওকে, তার মানে কি হয়েছে বলি, এই 15 দিনে এই পানির ভিতরে যে দূষক পদার্থগুলো ছিল, এই দূষক পদার্থগুলো পানিতে উপস্থিত অক্সিজেন দ্বারা জারিত হয়েছে। কি হয়েছে? অক্সিজেন দ্বারা জারিত হয়েছে। এই জন্য অক্সিজেন লেভেল কমে গেছে। জারিত করছে এটা অক্সিজেন, ব্যাকটেরিয়া ওই ব্যাকটেরিয়ার প্রেজেন্সে কি এই জারণ প্রক্রিয়াটা কি হবে, সম্পন্ন হবে। ব্যাকটেরিয়ার কাজ কি বলতো, তোমার এই যে তুমি খাবার খাও, তোমার অন্ত্রে ব্যাকটেরিয়াগুলো কি করে, খাবারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি করে, বিশ্লিষ্ট করে, যাতে করে খাবার থেকে পুষ্টি তোমার বডি কি করতে পারে, প্রপারলি অ্যাবজর্ব করতে পারে। ডাক্তার দই খেতে বলো না, দই কেন বলে দই খেতে? কারণ দইয়ে উপকারী ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের হজমে সহায়তা করে। তোমার অন্ত্রে যদি খাবার দাবারগুলো প্রপারলি বিশ্লিষ্ট না হয়, তোমার খাবার থেকে যদি পুষ্টি উপাদান তোমার বডি অ্যাবজর্ব করতে না পারে, তাহলে তুমি যতই খাবার লাভ আছে, কোনো লাভ নেই। অনেকে দেখবো অনেক বেশি খায়, বাট বডিতে কোনো ইমপ্রুভমেন্ট নেই, ঠিক আছে? অনেকে দেখবো অল্প খায় মোটা হয়ে যায়, কারণ তার বডি কি, বডির মেটাবলিজম ভালো, তার বডিটা ভালো মতো পুষ্টি অ্যাবজর্ব করতে পারে। তাহলে ব্যাকটেরিয়া কি করবে, ব্যাকটেরিয়া হচ্ছে তোমার এই জারণ প্রক্রিয়াটা কি করবে, সহায়তা করবে। আচ্ছা, তাইলে আমাকে বলো, তাইলে এই পানির নমুনার ডিওটি হবে, ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল, মানে কত হবে সেটা 20 বিয়োগ 16 কত, 4 ppm। তাহলে এই 4 ppm এর মানে মিনিংটা কি, মিনিংটা হচ্ছে যে এই 1 লিটার পানির নমুনায় উপস্থিত জৈব দূষক পদার্থগুলোকে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে জারিত করতে কত মিলিগ্রাম অক্সিজেন লাগবে, 4 মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের কি বিওডি। 10 থেকে 15 দিনে কেন রাখা লাগবে? কারণ জারণ তো আর এগুলা ইনস্ট্যান্ট সংঘটিত হবে না, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি হতে সময় লাগে না। বলছে আরো টাকা এক্সট্রা টাকা দেবে। হ্যাঁ, যেহেতু হিসাবটা একটা হারের উপর নির্ভর করতেছে, অবশ্যই তো অবশ্যই দিনের উপর ইফেক্ট করবে। অবশ্যই ঠিক করবে। তাহলে কেন 10 থেকে 15 দিন? এটা হচ্ছে একটা আইডিয়াল ডেট, মানে কোনো দিন আমরা রাখি। যেমন ধরো অনেক সময় কোনো তোমার বডিতে যদি কোনো ইনফেকশন, ডাক্তার তোমাকে একটা কালচার টেস্ট দেয়, যাদের জ্বর সারে না, তারা ব্লাড নিয়ে কি করে, ওই ব্লাডের মধ্যে তারা কিছু মানে ম্যাটেরিয়াল অ্যাড করে ওটাকে রেখে দেয় 3-4 দিনের জন্য, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি হওয়ার জন্য। বুঝছো আমার কথা? তো এই কাজটা হচ্ছে এখানে করা হয়। 10-15 দিন রেখে দিব একটা অন্ধকার জায়গাতে ঠান্ডা পরিবেশে, ফলে ওই দূষিত পদার্থগুলো 10-15 দিনের মধ্যে অক্সিজেন দ্বারা কি হবে, জারিত হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কি বিওডি। এখন আমাকে বলো, বিওডি কম হলে ভালো নাকি বিওডি বেশি হলে ভালো? বিওডি কম হলে ভালো। কারণ দেখো বিওডি কম মানে কি, দূষক পদার্থকে জারিত করতে অক্সিজেন কম লাগতেছে, এর অর্থ হচ্ছে পানিতে দূষণ কম। দূষণ যত বেশি হবে অক্সিজেনের চাহিদা কি তত বেশি হবে, বেশি অক্সিজেন লাগবে, অনফুলি বিওডি মানে 400-500 হবে, আরো বেশি হবে, অনেক বেশি। এটা তো খাওয়ার উপযোগী পানি না। বুঝছো ব্যাপারটা?
বিওডি তাহলে এটা লিখে নাও আর লিখো যে বিওডি যত কম হবে পানি দ্রবণ তত ভালো কি জৈব দূষক হ্যাঁ লিখো সংখ্যাটা লিখো বিওডি সংখ্যা লিখো 5 মিনিট আগে ছুটি দিন আমাদের তো না ছুটি হয়ে যাবে আজকে পড়া সহজ সর্বশেষ কি আছে শেষ করা এই চ্যাপ্টার শেষ লিখো 1 লিটার পানির নমুনায় উপস্থিত তার মানে এতদিনে কেমিস্ট্রি করতে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ 1 লিটার পানি 1 লিটার পানির নমুনায় উপস্থিত উপস্থিত জৈব দূষক পদার্থসমূহকে জারিত করতে 1 লিটার পানির নমুনায় উপস্থিত জৈব দূষক পদার্থসমূহকে জারিত করতে জৈব দূষক পদার্থসমূহকে জারিত করতে জৈব দূষক পদার্থসমূহকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় 200 যেমন তাকে বলা হয় বিওডি তাকে বলা হয় বিওডি তারপর লিখো বিওডি যত কম পানির নমুনা তত ভালো বিওডি যত কম পানির নমুনা তত ভালো পানি নমুনা নেই পানি তো একই কথা পানি বা পানি নমুনা আচ্ছা বিওডি গেল বিওডি পরে আমাদের একটা হচ্ছে সিওডি এটাকে বলা হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা সিওডি সংজ্ঞা লিখো সিওডি সংজ্ঞা লিখো লিখো 1 লিটার পানির নমুনায় উপস্থিত এক কট মানে কলম লিখো মডেল 4 আসছে দেখছেন হ্যাঁ দেখছি 1 লিটার পানির নমুনায় উপস্থিত 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 জৈব এবং অজৈব 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 দূষক পদার্থসমূহকে জৈব এবং অজৈব দূষক পদার্থসমূহকে জৈব এবং অজৈব দূষক পদার্থসমূহকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে সিওডি বলে এটা কি এনবিওডি দেখো সিওডি এর মান সবসময় বিওডি থেকে বড় হবে ঠিক আছে কেন কারণ বিওডি তে শুধু জৈব দূষক আর সিওডি তে জৈব এবং কি অজৈব উভয় ধরনের দূষক এবার সবচেয়ে বেশি যেটা মান সেটা হচ্ছে এনবিওডি এনবিওডি কে বলা হয় নাইট্রোজিনিয়াস বিওডি নাইট্রোজিনিয়াস নাইট্রোজেনিয়াস অনেক বেশি জিনিয়াস ব্যাপারটা বুঝো নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো আছে যেমন কি অ্যামাইনো অ্যাসিড তারপর কি প্রোটিন নাইট্রেট নাইট্রাইট আয়ন এই যে জিনিসগুলো এইগুলাকে জারিত করতে আসলে অনেক বেশি পরিমাণ কি লাগে অক্সিজেন প্রয়োজন হয় বুঝতে পারছো বিষয়টা এই জন্য এনবিওডির মান হলো কি সবচাইতে বেশি তারপরে বিওডি তারপরে হচ্ছে কি সিওডি এটা ওরা ফিরে আসলে কি করে না
এটা এমসিকিউ আসতে পারে এই যে কোনটা সবচেয়ে বড় তাহলে আমাদের সিওডি গেল সিওডি এর পরে আমাদের আসবে হচ্ছে এটা টিডিএস বা টোটাল ডিসলভ হ্যাঁ আগে সলিড তো লাস্ট ওয়ান টিডিএস টিডিএস এর পুরো হচ্ছে টোটাল ডিসলভ সলিড দেখো আমাদের পানিতে তোমরা যদি কোনো একটা পানির বোতল কিনো দোকান থেকে এখানে অনেক কিছু লেখা আছে দেখবা এই দেখো এখানে লেখা আছে টিডিএস একদম প্রথমেই লেখা আছে এখানে এই ছোট করে লেখা আছে টিডিএস টিডিএস কি টিডিএস হচ্ছে আমাদের পানিতে কিন্তু বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে মিনারেল থাকে খনিজ পদার্থ তারপরে আমাদের পানিতে বিভিন্ন ভারী ধাতুর আয়ন থাকে দেখো বিভিন্ন ভারী ধাতুর আয়ন থাকে কি কি lead ক্যাডমিয়াম আর্সেনিক আর্সেনিক 3+ ক্রোমিয়ামও থাকে ক্রোমিয়াম 3+ পারদ থাকে মার্কারি তাহলে আমাদের পানিতে কিন্তু বিভিন্ন ভারী ধাতুর আয়ন উপস্থিত থাকে এবং বিভিন্ন খনিজ পদার্থ থাকে এই সবগুলোকে একত্রে কি বলে টিডিএস বা টোটাল ডিসলভ সলিড টিডিএস যত কম হবে পানির নমুনা তত ভালো টিডিএস যত কম হবে পানির নমুনা তত ভালো পারদ গ্যাস ভাই আমরা থার্মোমিটার খাই আর্সেনিক ক্রোমিয়াম বুঝতে পারলে ব্যাপারটা সিডি কি জানি ছিল ক্যাডমিয়াম টিবি হচ্ছে lead বুঝছো এগুলা থেকে কি আর জাস্ট ডেফিনিশন যে বিইউডি কাকে বলে সিইউডি কাকে বলে টিডিএস কাকে বলে আর এগুলা থেকে অনুধাবন আসবে বুঝছো এখন এগুলার পরেও আমাদের এর বাইরে কিছু মাইনর টপিক আছে যেমন ধরো এসিড বৃষ্টি এসিড বৃষ্টি আছে তারপরে আছে তোমার নাইট্রোজেন চক্র কি চক্র নাইট্রোজেন চক্র তারপরে আছে আর্সেনিক দূষণ তারপরে আছে খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু যুক্ত হওয়ার কারণ এই যে দেখো না আমাদের ব্রয়লার মুরগিতে প্রচুর পরিমাণে কি পাওয়া যায় ভারী ধাতু পাওয়া যায় lead পাওয়া যায় বুঝছো হ্যাঁ ব্রয়লার চিকেনে মানে চিকেন না চিকেনকে যে খাবার দাবার তুমি খাওয়ায় চিকেনকে এই খাবার দাবারগুলোতে প্রচুর পরিমাণে ভারী ধাতুর ব্যবহার আছে এই আয়নগুলো আমাদের শরীরের জন্য খুবই খুবই ডেঞ্জারাস এগুলো আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করে ক্যান্সার তাহলে তুমি কম খাবা দোকানে যেগুলো মুরগা বিক্রি করে ওগুলা মরা মুরগি না ওটা না এই সব ব্রয়লার চিকেন সব চাষের চিকেন চাষে পাবেন না চাষ বলতে মানে ফার্মের চিকেন আরে চাষ বলতেই তো ফার্মে ফার্মিতে বুঝাচ্ছি মানে কত যে খাই ব্রয়লার চিকেনে একটু কম খাও ব্রয়লার চিকেন বুঝছো এটা তোমরা কি খাও তোমরা পোড়া মুরগি বেশি খাও না বারবিকিউ তারপরে কি গ্রিল চিকেন ললিপপ তারপরে চিকেন উইংস তারপরে কি আছে চিকেন নাগেট কি এগুলো খাও নাই সি এন্ডো তারপরে আছে কেএফসি চিকেন এই সব চিকেনে ভারী ধাতু আছে এই ভারী ধাতুগুলো যখন খাবারের মাধ্যমে আমাদের বডিতে যায় তখন আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম ওইখানে চেঞ্জ নিয়ে আসে সে যার জন্য আমাদের বডিতে ক্যান্সার সেল ডেভেলপ করে আচ্ছা ভাইয়া ধরেন একটা লোক তার বয়সের অর্ধেক পর্যন্ত ফার্মিং করে ভাইয়া সেই জিনিসটা বুঝতে পারলো মানে একদম ছেড়ে দিল যে অন্য নর্মাল ধরেন পাকিস্তান পাকিস্তান এগুলো খায় তার শেষ জীবন পর্যন্ত কাটাচ্ছে ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক তো ভাই আমি কিন্তু যে ক্ষতি হয় সেটা হয়ে গেছে না আমিও ব্রয়লার চিকেন আমি রেগুলার মুরগি খাই প্রত্যেকদিন রাত্রি বড় পোলাও খাই আমিও খাই রেগুলার মানে আমি
ক্ষতিকর উপাদান আছে তারপর খাচ্ছি কি কারণে খাইতে পারে না কি খাবো তাহলে আসলে কি খাবো যদি এগুলো না খাই দেশি মুরগি তাহলে দেখো এই যে টপিকগুলো অ্যাসিড বৃষ্টি নাইট্রোজেন চক্র আর্সেনিক দূষণ খাদ্য শৃঙ্খলা বা এগুলো হচ্ছে মাইনর টপিক এগুলো হালকা তোমরা একটু বই থেকে কি বই থেকে। রিডিং দিয়ে নিবা এগুলোর পরীক্ষা না আসার সম্ভাবনাই বেশি ঠিক আছে ভাই তারপরে বইতে জিনিসগুলো আছে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যাপ্টারটা কি শেষ। কমপ্লিট আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা শুরু করব পরিমাণগত রসায়ন এটা লাগবে 1 মাস ওই নিচে লিখে দেন চ্যাপ্টার ফিনিশড চ্যাপ্টার ভাই, আজকে শেষ একটা ছবি তুলে না আমাদের সবাই মিলে Finished. শেষ কথা লিকুইড ভাই, আজকে একটা পার্টি দেন আজকে একটা শেষ হয়েছে চ্যাপ্টার ওই আজকে কিছু দিতে পারেন না আমাদের শুরু আবার শুরু করছিলাম জুলাইয়ের 15 তারিখে শুরু করছিলাম আগস্টের 26 তারিখে শেষ হলো তার মানে 1 মাসের বেশি লাগছে আমাদের পড়তে ভাই এই সিনের সবচেয়ে কম লাগছে পরিমাণগত মোটামুটি এরকম সেপ্টেম্বরের লাস্টের দিকে শেষ হবে আমি একটা দেখে আসছি সালাম আলাইকুম মাত্র